সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের বিষয় সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ডিং। পূর্বেই আয়নীয় বন্ধন নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, তাই যারা এখনও ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই উপর লিঙ্ক ক্লিক করে আগে ওই ভিডিওটি দেখে নাও, তারপর এই ভিডিওটি দেখবে। কেননা সমযোজী বন্ধন বোঝার আগে আয়নীয় বন্ধন সম্পর্কে ধারণা থাকা দরকার। যাই হোক, আয়নীয় বন্ধনে আমরা দেখেছিলাম ধাতব মৌলের সাথে অধাতব মৌলের অর্থাৎ মেটাল এবং নন মেটালের মধ্যে এই বন্ধন হয়েছিল। এখন কথা হলো, শুধু কি এভাবেই বন্ধন হতে পারে? আর কোনোভাবে কি বন্ধন হতে পারে না? আজ সেই সন্ধান করব। সমজাতীয় যদি মৌলের পরমাণু নেওয়া হয় তাহলে কি বন্ধন হতে পারে? এসো দেখা যাক। চলে আসি একেবারে শুরুর মৌলতে, হাইড্রোজেন। বাইরের কক্ষপথ অর্থাৎ একটি কক্ষপথ এবং ইলেকট্রন আছে একটি। এইচ অধাতব মৌল। সমজাতীয় আরেকটি মৌল ধরো ক্লোরিন নিলে, কেননা সিএলও অধাতু। এবার দেখা যাক সমজাতীয় অর্থাৎ দুটি অধাতব মৌলের মধ্যে বন্ধন হয় কিনা। হলে তাকেই আমরা বলবো সমযোজী বন্ধন। সিএল 17তে আছে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস 287। তাহলে হাইড্রোজেন চাইবে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেতে, আর সিএল চাইবে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো পেতে। দুটি পরমাণুরই একটি করে ইলেকট্রন প্রয়োজন। তাহলে কিভাবে তারা উভয়ই এই প্রয়োজনীয়তা মেটাবে? এসো একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো 10ম শ্রেণীর ক্লাস চলছে। আমি বর্ণালীকে বললাম, বর্ণালী আমার 2 টাকা প্রয়োজন, তুমি দিতে পারবে? বর্ণালী ব্যাগ খুঁজে বলল, স্যার আমার কাছে 1 টাকার একটা কয়েন পড়ে আছে। আমি বললাম, তোমাকেই 2 টাকা দিতে হবে, আমি আর কারো কাছে চাইতে পারবো না। ও তখন পাশে বসে থাকা উপাসনাকে বলল, তোর কাছে কি 1 টাকা হবে? উপাসনা ব্যাগ থেকে 1 টাকা বের করে বর্ণালীকে দিল। বর্ণালী এভাবে 2 টাকা আমাকে দিল। এর ফলে বর্ণালী ও উপাসনার মধ্যে যে বন্ধন তৈরি হলো, তাই হলো আসলে সমযোজী বন্ধন। এবার এই প্রক্রিয়া দেখা যাক হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে হয় কিনা। টাকা সংগ্রহ করতে বর্ণালী ও উপাসনাকে কাছাকাছি আসতে হলো, তাই হাইড্রোজেন এবং ক্লোরিনকে কাছাকাছি আনো, অর্থাৎ এইচ ও সিএল এর বাইরের কক্ষপথ দুটি যেন পরস্পরকে স্পর্শ করে। এই স্পর্শস্থলে হাইড্রোজেনের ইলেকট্রনটিকে নিয়ে এসো এবং একইভাবে সিএল এর একটি ইলেকট্রনকে আনো। এবার কাছাকাছি আসার পর দেখো তো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত হলো? 2টি, অর্থাৎ হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেয়ে গেল। এবার দেখো তো ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন হলো? 8টি। সিএল এর ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 288, অর্থাৎ ক্লোরিনও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো পেল। উভয়ই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেলেই বন্ধন তৈরি হবে, গঠিত হবে যৌগ। তাহলে দুটি পরমাণু কাছাকাছি আসার ফলে এই বন্ধন তৈরি হয়েছে। তোমরা জানো দুজনের মধ্যে বন্ধুত্ব খুব বেশি থাকলে তাদের মানিক জোড় বলে। যেমন আমার বিদ্যালয়ে বর্ণালী ও উপাসনার মধ্যে আছে, না হলে হয়তো এইভাবে বোঝাতে পারতাম না। তাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারে দুজনেই এই ছবি রেখেছে, ফলে সেখান থেকেই আমি এই ছবি পেয়েছি। তাহলে বর্ণালী ও উপাসনাকে মানিক জোড় যদি বলা হয়, তাহলে এই ইলেকট্রন দুটিকে কি বলা হবে? নিশ্চয়ই ইলেকট্রন জোড়। লক্ষ্য করো এই ইলেকট্রন জোড়কে দুটি পরমাণুই সমভাবে ব্যবহার করছে এবং তার ফলেই তৈরি হচ্ছে এই যৌগ। কি যৌগ গঠিত হবে? দুটি পরমাণু মিলে একটি ইলেকট্রন জোড় তৈরি করেছে। একে সংক্ষেপে ছোট একটি রেখার মাধ্যমে দেখানো যেতে পারে, অর্থাৎ HCl, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে গঠিত হয়ে গেল সমযোজী যৌগ হাইড্রোজেন ক্লোরাইড। আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলে এসো সংজ্ঞায়। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু কেন কাছাকাছি এসেছে? নিশ্চয়ই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে। এবং এরা দুটি ভিন্ন পরমাণু, তবে একই পরমাণুর ক্ষেত্রেও বন্ধন সম্ভব, পরে আমরা গঠন করব। যেমন হাইড্রোজেন এবং হাইড্রোজেন, অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন হয়ে H2 বা হাইড্রোজেনের অণু গঠিত হয়। তাহলে সংজ্ঞা এভাবে শুরু করা যেতে পারে।
নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বা ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য দুটি একই বা ভিন্ন পরমাণুগুলো কি করলো? একটি ইলেকট্রন জোড় গঠন করলো। তবে ইলেকট্রন জোড় দুটি বা তার বেশিও হতে পারে, পরে আমরা গঠন করব। তাহলে সংজ্ঞাকে বর্ধিত করো। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য দুটি একই বা ভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে। এই ইলেকট্রন জোড় উভয় পরমাণু সমভাবে ব্যবহার করার ফলে যে যৌগ গঠিত হয় তাকে বলে সমযোজী যৌগ। সমযোজী বন্ধন বললে এর সঙ্গে পূর্বের মতো জুড়ে দেবে। সমযোজী যৌগের মধ্যে যে ধরনের বন্ধন সৃষ্টি হয় তাকে বলে সমযোজী বন্ধন। সংজ্ঞা ভালো করে বুঝে নাও, তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। যা ঘটছে তাই একটু গুছিয়ে লিখলেই হবে। এখানে তাহলে কটি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে? একটি, তাই একে একযোজী সমবন্ধন বলে। আর যেহেতু একটি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে তাই উভয় পরমাণুর সমযোজ্যতা এক। এবার এসো লুইস ডট ডায়াগ্রামের মাধ্যমে যৌগটির গঠন করি। হাইড্রোজেনের একটি ইলেকট্রন, তাই এইচ লিখে উপরে একটি ডট দাও, প্লাস দিয়ে সিএল লেখো। সিএল এর বাইরে দুটি 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 একটি করে 7টি ডট দাও, কেননা সিএল এর বাইরের কক্ষে 7টি ইলেকট্রন থাকে। আর আমরা জানি লুইস ডট পদ্ধতিতে শুধুমাত্র বাইরের কক্ষপথের ইলেকট্রন দেখালেই হয়। এবার এইচ ইলেকট্রন জোড় গঠন করার জন্য সিএল এর দিকে অর্থাৎ প্লাসের উপরে একটি বক্রভাবে তীরচিহ্ন দাও, অর্থাৎ এই ইলেকট্রনটি ইলেকট্রন জোড় গঠন করবে। একইভাবে সিএল এর একটি ইলেকট্রন জোড় গঠন করার জন্য প্লাসের উপরে বক্রভাবে এভাবে একটা তীরচিহ্ন দাও। তাহলে এটি হলো প্রথম ধাপ। অর্থাৎ প্রথম ধাপে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং কোন ইলেকট্রন জোড় গঠন করছে তা দেখাতে হবে। দ্বিতীয় ধাপ, অর্থাৎ ইলেকট্রন উভয়ে শেয়ার করার ফলে কি হলো তা দেখাতে হবে। প্লাস সাইন তুলে শেয়ার করা ইলেকট্রন দুটোকে এভাবে বসাও, তাহলে এটি হলো ইলেকট্রন জোড়। অর্থাৎ দ্বিতীয় ধাপে ইলেকট্রন জোড় দেখাতে হবে। এবার তৃতীয় ধাপে সমযোজী বন্ধন দেখাতে হবে। ইলেকট্রন জোড়কে একটি রেখা দ্বারা দেখানো হয়, তাই এইচ ও সিএল এর মাঝে একটি রেখা দাও, অর্থাৎ এটি হলো সমযোজী এক বন্ধন। তৃতীয় ধাপকে রৈখিক সংকেতও বলা যেতে পারে। এরপর যেটা গঠিত হলো সেটি লিখে দিতে হবে, অর্থাৎ যৌগটির নাম লিখতে হবে HCl, হাইড্রোজেন ক্লোরাইড। ডট ডায়াগ্রামের দ্বিতীয় ধাপে ভালো করে দেখে নেবে বাইরের কক্ষপথ পরিপূর্ণ হলো কিনা, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেল কিনা। যেমন ধরো হাইড্রোজেনে দেখো দুটি ইলেকট্রন হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেল। ক্লোরিন বাইরের কক্ষপথে গুণে দেখো কটা ইলেকট্রন হলো, 2, 4, 6, 8। তাহলে ক্লোরিনও তার বাইরের কক্ষপথ পরিপূর্ণ করলো, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো পেল। তাহলে এই সিএল, এই যে সমযোজী যৌগটি তৈরি হলো, একে কি অণু বলা যায়? অবশ্যই অণু বলা যায়, কেননা এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু কাছাকাছি থেকে যৌগ গঠন করেছে। তাহলে কতগুলো পরমাণু যখন কাছাকাছি থেকে কোনো যৌগ গঠন করে তাকেই অণু বলা যায়। সুতরাং এই সিএল হচ্ছে একটি অণু। পরীক্ষায় যখন হাইড্রোজেন ক্লোরাইড যৌগের গঠন দেবে তখন অনেক সময় আমাদের ভুল হতে পারে। কিভাবে? তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করা হলো। তাহলে আমরা দেখছি যে হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন প্রয়োজন। এই কারণের জন্য তড়িৎযোজী যৌগের কথা ভেবে আমরা অনেকে কি করি, যে হাইড্রোজেনকে একটি ইলেকট্রন দিয়ে দিই। তাহলে এরকম যদি করা হয় কি হবে একবার দেখে নাও। তাহলে ক্লোরিনের বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। যেহেতু হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন পেলে
সেটি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেয়ে যায়। সেই কারণে অনেকেই আমরা ভুল করে ক্লোরিন থেকে একটি ইলেকট্রন হাইড্রোজেনকে দিতে পারি, কিন্তু এর ফলে কিন্তু এই সিএল যৌগ গঠিত হবে না। কেন দেখো, আমরা একটু বিচার করলে বুঝতে পারবো এটা আমরা ভুল করেছি। তাহলে এখানে হাইড্রোজেনের এখন ইলেকট্রন সংখ্যা হলো 2, ফলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো হাইড্রোজেন পেল। এখন আমাদের বিবেচনা করে দেখতে হবে ক্লোরিন কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেয়েছে। যদি পায় তাহলে ঠিকই আছে, আর না পেলেই মনে করতে হবে আমার ভুল হয়েছে। এবার দেখো, ক্লোরিনের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন চলে যাওয়ার ফলে বাইরের কক্ষপথ থেকে এখন ইলেকট্রনের সংখ্যা হয়েছে 6টি। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে গেলে এর বাইরের কক্ষপথ 8টি ইলেকট্রন হতে হবে। যেহেতু 6টি হয়েছে, সুতরাং কোথাও ভুল হয়েছে। তাহলে এরকম ক্ষেত্রে আমাকে বিবেচনা করে দেখতে হবে যে ক্লোরিন কিন্তু ইলেকট্রন দিতে পারে না, সুতরাং এদের মধ্যে আয়নীয় বন্ধন হওয়া সম্ভব নয়, সমযোজী বন্ধন হবে। এইটা ভাবনা চিন্তা করে আমরা যেভাবে সমযোজী বন্ধন করলাম সেইভাবে আবার হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন ঘটিয়ে এই সেলের অণু গঠন করতে হবে। এই ভুল কিন্তু এভাবে হতে পারে, ক্লোরিনের বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাহলে আর একটি ইলেকট্রন পেলেই অষ্টক পূর্তি হয় বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো সে পেয়ে যায়। এই ভেবে আমরা অনেকেই কি করি, হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটি ক্লোরিনকে দান করে দিই। তাহলে ক্লোরিনকে ইলেকট্রনটা দেওয়ার ফলে ক্লোরিনের বাইরের কক্ষপথ অষ্টক পূর্তি হলো, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 288, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো পেল। ভুল হয়েছে কিনা ধরতে গেলে ক্লোরিনের সঙ্গে আমাকে দেখতে হবে হাইড্রোজেনও তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেল কিনা। দুজনেই যদি এই কাঠামো পায় তাহলেই ঠিক হবে, না হলেই ভুল। তাহলে দেখো, হাইড্রোজেনকে এবার বিচার করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেল কিনা। হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন সে দান করে দিল, ফলে হাইড্রোজেনের কক্ষপথে আর কোনো ইলেকট্রন রইল না। যেহেতু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেতে গেলে বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন দরকার, কিন্তু এখন একটিও নেই, সুতরাং ভুল হয়েছে। তাই বুঝে নিতে হবে তড়িৎযোজী বন্ধন এক্ষেত্রে হবে না, সমযোজী বন্ধন হবে। এবার এসো একই মৌলের 2টি পরমাণু নিয়ে অণুর গঠন করা যাক। হাইড্রোজেন পরমাণুকে নেওয়া যাক। হাইড্রোজেনের অবস্থান 1-এ, তাই একটি ইলেকট্রন আছে, ফলে H লিখে H-এর উপর একটি ডট দিয়ে একটি ইলেকট্রনকে বোঝাও, প্লাস দিয়ে একইভাবে আরেকটি হাইড্রোজেনকে বোঝাও। হাইড্রোজেন আরেকটি ইলেকট্রন পেলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পাবে, তাই একটি ইলেকট্রন জোড় এদেরকে গঠন করতে হবে, এবং ইলেকট্রন জোড় গঠন করার জন্য তীর সাইন দিয়ে প্লাসের উপর এভাবে দেখাও। এই গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ইলেকট্রন জোড়কে দেখাতে হবে, তাই প্রথমে ইলেকট্রন জোড়টিকে দেখাও এবং দুপাশে হাইড্রোজেন লেখো। তাহলে এটি হলো ইলেকট্রন জোড়। ইলেকট্রন জোড় যেহেতু গঠিত হয়ে গেল, তাহলে এবার দেখে নাও উভয় হাইড্রোজেন পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল কিনা। খেয়াল করে দেখো, উভয় হাইড্রোজেন পরমাণুরই এই 2টি ইলেকট্রন, অর্থাৎ উভয়ই 2টি ইলেকট্রন সমানভাবে ব্যবহার করছে। তাহলে উভয় হাইড্রোজেন পরমাণুই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। আমরা জানি ইলেকট্রন জোড়কে সংক্ষেপে একটি রেখার মাধ্যমে দেখানো হয়, তাই তৃতীয় ধাপে এটিকে দেখাও। তাহলে এটি হলো সমযোজী বন্ধন। এখানে যেহেতু একটি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, সুতরাং সমযোজী 1 বন্ধন হয়েছে। তাহলে HH যুক্ত হয়ে কি তৈরি হলো, হাইড্রোজেনের অণু, অর্থাৎ H2। একইভাবে তোমরা ফ্লোরিন এবং ক্লোরিনের 2টি করে পরমাণু নিয়ে অণুর গঠন করবে। যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এবার হাইড্রোজেন এবং অক্সিজেনের 2টি পরমাণু নাও। হাইড্রোজেনের অবস্থান 1-এ, তাই পূর্বের মতো H লিখে উপর একটি ডট দাও, প্লাস দিয়ে অক্সিজেন লেখো। অক্সিজেনের অবস্থান 8 নম্বরে, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস 2-6, অর্থাৎ বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, তাই 6টি ডট দিয়ে এইভাবে দেখাও। এখন হাইড্রোজেন এবং অক্সিজেন কে কি হতে চাইবে একটু দেখে নেওয়া যাক। যেহেতু হাইড্রোজেনের
আরেকটি ইলেকট্রন পেলেই সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পায়, এবং অক্সিজেন আরও দুটি ইলেকট্রন পেলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পায়। তাই হাইড্রোজেন এবং অক্সিজেন ইলেকট্রন জোড় অবশ্যই গঠন করবে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য। তাহলে প্রথমেই হাইড্রোজেন এবং অক্সিজেনের একটি ইলেকট্রন নিয়ে প্লাসের উপরে বক্রভাবে তীর চিহ্ন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করছে সেটি দেখাও। এবার এসো দ্বিতীয় ধাপে। দেখো ইলেকট্রন জোড়টি গঠন করার ফলে উভয় নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেল কিনা। প্রথমে ইলেকট্রন জোড়টিকে দেখাও। এবার দেখো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো 2, অর্থাৎ হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। এবার দেখো অক্সিজেনের মোট বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন হলো। অক্সিজেনের দেখো 7টি ইলেকট্রন হয়েছে, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস হয়েছে 2 7। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে গেলে 2 8 হতে হবে। তাই আরেকটি ইলেকট্রন জোড় অক্সিজেনকে গঠন করতে হবে, এবং সেই কারণের জন্য অক্সিজেন আরেকটি হাইড্রোজেনকে পাশে টেনে নেবে। এবার প্রথম হাইড্রোজেনের মতো দ্বিতীয় হাইড্রোজেনও অক্সিজেনের সঙ্গে আরেকটি ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে এবার দ্বিতীয় ইলেকট্রন জোড় গঠিত হয়ে গেলে দেখে নেওয়া যাক কে কোন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেল। দ্বিতীয় হাইড্রোজেনের দিকে খেয়াল করো। দ্বিতীয় হাইড্রোজেনের 2টি ইলেকট্রন, সুতরাং দ্বিতীয় হাইড্রোজেনও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেয়েছে। এবার দেখো অক্সিজেনের দিকে। অক্সিজেনের মোট 2 4 6 8 8টি ইলেকট্রন বাইরের কক্ষপথে হয়েছে, অর্থাৎ অষ্টক পূর্তি করেছে। তাই অক্সিজেনও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেয়েছে। খেয়াল করে দেখো এখানে 2টি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে। তাই 2টি ইলেকট্রন জোড়কে 2টি ছোট রেখার মাধ্যমে এইচ ও এইচ এইভাবে দেখাও। তাহলে একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এই যৌগ গঠিত হয়েছে। তাই এই যৌগের নাম হবে H2O। 2টি হাইড্রোজেন বলে H2 লেখা হলো। তাহলে এখানে একযোজী সমবন্ধন তৈরি হয়েছে 2টি। প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু যেহেতু একটি বন্ধন তৈরি করেছে, তাই হাইড্রোজেনের সমযোজ্যতা 1। অক্সিজেন পরমাণু কিন্তু 2টি একযোজী বন্ধন তৈরি করেছে, তাই অক্সিজেনের সমযোজ্যতা হবে 2। এতক্ষণে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো যে আমরা জলের অণুর গঠন করলাম। জলের অণুর গঠন কিন্তু এইভাবে সরলরৈখিক হয় না, কিছুটা অ্যাঙ্গেল করে হয়। তোমরা এই চিত্রটি দেখে নাও, বাস্তবে জলের অণুর গঠন হয় এরকম। এবার এসো অ্যামোনিয়া অণুর গঠন করি। আমরা জানি অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন থাকে। তাই প্রথমে একটি হাইড্রোজেন পরমাণু নিয়ে, অর্থাৎ H লিখে ওপরে একটি ডট দাও। এবার প্লাস দিয়ে একটি N লেখো। নাইট্রোজেন রয়েছে 7 নম্বরে, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস 2 5। বাইরের কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, তাই 5টি ডট দিয়ে এভাবে দেখাও। তাহলে উভয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য প্রথমে একটি ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে ইলেকট্রন জোড় গঠন করার জন্য যেভাবে চিহ্ন দেওয়া হয় সেভাবে একটি করে ইলেকট্রন দেখাও। এবার দেখো ইলেকট্রন জোড়টি গঠিত হওয়ার পরে কার কত ইলেকট্রন বিন্যাস হলো। হাইড্রোজেনে ছিল একটি ইলেকট্রন, হয়ে গেল 2টি, অর্থাৎ হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন হলো টোটাল 6টি। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে গেলে এখনও 2টি ইলেকট্রনের প্রয়োজন আছে। তাই একইভাবে আরেকটি হাইড্রোজেন পরমাণুকে নাইট্রোজেন পরমাণুর সঙ্গে একটি ইলেকট্রন জোড় গঠন করাও। এবার দেখো দ্বিতীয় ইলেকট্রন জোড়টি যখন গঠিত হলো, সেখানে হাইড্রোজেনের 2টো ইলেকট্রন হয়েছে, অর্থাৎ এই হাইড্রোজেনটিও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। এবার গুণে দেখো নাইট্রোজেনের কটা ইলেকট্রন হলো। 2 4 6 7, 7টি ইলেকট্রন হলো। অর্থাৎ নাইট্রোজেনকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেতে গেলে এখনও একটি ইলেকট্রনের প্রয়োজন হবে। তাই আরেকটি হাইড্রোজেনকে নাইট্রোজেনের সঙ্গে একটি ইলেকট্রন জোড় গঠন করাও। এবার দেখো তৃতীয় হাইড্রোজেন পরমাণুটিরও বাইরের কক্ষে ইলেকট্রন হলো 2টি, অর্থাৎ এটিও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। এবার দেখে নাও নাইট্রোজেন পরমাণুটির বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন হলো। 2 4 6 8,
অর্থাৎ নাইট্রোজেন পরমাণুটি এবার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেল। তাহলে এখানে মোট 3টি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, তাই 3টি রেখার মাধ্যমে NHH এইভাবে দেখাও এবং প্রত্যেকটি একযোজী সমবন্ধন। তাহলে নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সঙ্গে 3টে বন্ধন করেছে, তাই নাইট্রোজেনের সমযোজ্যতা হবে 3। কিন্তু একটা হাইড্রোজেন যেহেতু এক বন্ধনী তৈরি করেছে, তাহলে প্রতিটি হাইড্রোজেনেরই সমযোজ্যতা হবে 1। তাহলে একটা নাইট্রোজেনের সঙ্গে যেহেতু 3টে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়ার অণু গঠন করেছে, তাই এর সংকেত হবে NH3। 3টে হাইড্রোজেন বলে H3 লেখা হলো। এবার এসো আমরা দুটি অক্সিজেন পরমাণু নিয়ে কিভাবে অক্সিজেন অণু বা O2 তৈরি হয় তা দেখব। অক্সিজেন যেহেতু 8 নম্বরে আছে, তাই এর ইলেকট্রন বিন্যাস হবে 2,6। বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, তাই ও লিখে 6টি ডট দিয়ে 6টি ইলেকট্রন দেখানো হলো। প্লাস দিয়ে আরেকটি অক্সিজেন নিয়ে একইভাবে ইলেকট্রনগুলোকে দেখানো হলো। অক্সিজেনকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেতে গেলে 2টি ইলেকট্রন আরও গ্রহণ করতে হবে, তাই এই দুটি অক্সিজেন পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য একটি ইলেকট্রন জোড় প্রথমে গঠন করবে। ইলেকট্রন জোড়টি গঠন করা হলো। এবার দেখে নাও ইলেকট্রন জোড় গঠন করার পরে দুটো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এখন কি হলো। প্রথম অক্সিজেনটি খেয়াল করে দেখো, মোট কটি ইলেকট্রন রয়েছে? 2, 4, 6, 7। তাহলে দুটি অক্সিজেনেরই এখন ইলেকট্রন বিন্যাস হলো 2,7। অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে গেলে এখনো একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই কারণের জন্য উভয় অক্সিজেনের আর একটি করে ইলেকট্রন এসে আরেকটি ইলেকট্রন জোড় গঠন করবে। পূর্বে আমরা যে মৌলগুলো দেখেছিলাম প্রত্যেকে একটি করে ইলেকট্রন জোড় গঠন করেছিল, এক্ষেত্রে অক্সিজেন দুটি ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে একইভাবে আরেকটি ইলেকট্রন জোড় গঠন করো। ইলেকট্রন জোড় গঠিত হওয়ার পরে এবার দেখো দুটো অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত হলো। তাহলে প্রথম অক্সিজেন পরমাণুকে খেয়াল করে দেখো, ইলেকট্রন জোড় দুটি, মানে এখানে 4টি ইলেকট্রন রয়েছে, আর বাকি দুটো 4টে, টোটাল 8টা ইলেকট্রন হলো। তাহলে একইভাবে দ্বিতীয় অক্সিজেনেরও দেখা যাচ্ছে 8টি ইলেকট্রন হয়েছে বাইরে কক্ষপথে। তাহলে উভয় অক্সিজেন পরমাণুই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেল। যেহেতু দুটি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, তাই বন্ধনের মাধ্যমে এটিকে দেখাতে হবে। পূর্বে আমরা একটি ইলেকট্রন জোড়কে একটি রেখার মাধ্যমে দেখিয়েছিলাম। যেহেতু এখানে দুটি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, তাই দুটি রেখার মাধ্যমে এভাবে দেখানো হলো। ও, দুটি রেখা, তারপরে ও। যেহেতু দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করেছে, তাই অণুর সংকেত হবে O2। যেহেতু অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন জোড় গঠন করেছে, তাই এরকম বন্ধনকে বলা হচ্ছে দ্বিযোজী বন্ধন বা সমযোজী দ্বিবন্ধন। তাহলে অক্সিজেনের যোজ্যতা হলো 2। যেহেতু সমযোজী দ্বিবন্ধন গঠিত হয়েছে, তাই প্রতিটি অক্সিজেনের সমযোজ্যতা 2। এবার এসো দুটি নাইট্রোজেন পরমাণু নিয়ে নাইট্রোজেনের অণু বা N2 এর গঠন করা যাক। নাইট্রোজেন রয়েছে 7 নম্বরে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2,5। বাইরের কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে, তাই N লিখে 5টি ডটের মাধ্যমে এটিকে দেখাও। প্লাস দিয়ে একইভাবে আরেকটি N লিখে বাইরে 5টি ডট দাও। যেহেতু ইলেকট্রন বিন্যাস 2,5, কিন্তু হতে হবে 2,8, কেননা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস 2,8। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য উভয় নাইট্রোজেন পরমাণু প্রথমে একটি ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে ইলেকট্রন জোড় গঠিত হওয়ার পরে প্রথম নাইট্রোজেন পরমাণুর দেখো তো কটি ইলেকট্রন হলো? 2, 4, 6। দ্বিতীয়টিরও বাইরে কক্ষপথে এখন 6টি ইলেকট্রন হলো, কিন্তু 2,8 হতে হবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে গেলে। এই কারণের জন্য দুটো নাইট্রোজেন পরমাণুর একটি করে ইলেকট্রন আবার আরেকটি ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে দ্বিতীয় ইলেকট্রন জোড় গঠনের পরে
এবার দেখো নাইট্রোজেন পরমাণুগুলির কটি করে ইলেকট্রন হলো? 2, 4, 6, 7। তাহলে উভয় নাইট্রোজেন পরমাণুর এখন ইলেকট্রন বিন্যাস হলো 2, 7, কিন্তু হতে হবে 2, 8। তাই উভয় নাইট্রোজেন পরমাণুর আরেকটি করে ইলেকট্রন তৃতীয় ইলেকট্রন জোড়টি গঠন করবে। তাহলে তৃতীয় ইলেকট্রন জোড় গঠিত হলো। এবার দেখো মোট ইলেকট্রনের সংখ্যা কত হলো? তাহলে 6 আর 2, 8। তাহলে উভয় নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রন হলো 8টি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 2, 8। তাহলে দুটি নাইট্রোজেন পরমাণুই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেল। তাহলে এরা এবার যুক্ত হয়ে যৌগ গঠন করবে। একটি ইলেকট্রন জোড়কে যেমন একটি রেখার মাধ্যমে দেখানো হয়, একইভাবে তিনটি ইলেকট্রন জোড়কে পরপর তিনটি রেখার মাধ্যমে দেখানো হোক। তাহলে দুটি নাইট্রোজেনের মধ্যে তিনটি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে এবং এগুলোকে সংক্ষেপে তিনটি রেখার মাধ্যমে এভাবে দেখাও। তাহলে দুটি নাইট্রোজেনের মধ্যে এখানে তিনটি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, তাই এরকম বন্ধনকে বলা হয় সমযোজী ত্রিবন্ধন। আর সমযোজী ত্রিবন্ধন কোনো পরমাণু গঠন করলে তার যোজ্যতাও হবে 3। সুতরাং নাইট্রোজেনের সমযোজ্যতা 3। যেহেতু দুটি নাইট্রোজেন যুক্ত হয়ে এই অণুটি গঠন করেছে, তাই এই অণুর সংকেত হবে N2। এবার কার্বন এবং হাইড্রোজেন পরমাণু নিয়ে দেখো তো কি যৌগ গঠিত হয়। তাহলে প্রথমে হাইড্রোজেন পরমাণু নিয়ে অর্থাৎ H লিখে তার উপরে একটি ডট দাও, কেননা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1, একটি মাত্র ইলেকট্রন থাকে। প্লাস দিয়ে সি লেখো। কার্বন 6 নম্বরে আছে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 4, অর্থাৎ বাইরের কক্ষপথে কার্বনের 4টি ইলেকট্রন থাকে, তাই 4টি ডট দিয়ে এভাবে প্রকাশ করো। এবার কার্বনকে 2, 4 থেকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেতে গেলে 2, 8 হতে হবে, অর্থাৎ বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন করতে হবে, আর হাইড্রোজেনকে 1টি ইলেকট্রন পেতে হবে। তাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য উভয়ে প্রথম একটি ইলেকট্রন জোড় গঠন করবে। এবার একটি ইলেকট্রন জোড় গঠন করার পরে দেখে নাও হাইড্রোজেন এবং কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি হলো। হাইড্রোজেনের একটি থেকে ইলেকট্রন হলো 2টি, অর্থাৎ হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। কার্বনে টোটাল ইলেকট্রন গুণে দেখো হচ্ছে 5টি, কিন্তু হতে হবে 8টি। তাহলে কার্বন পরমাণু এই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য আরেকটি হাইড্রোজেন পরমাণুকে কাছাকাছি টেনে নেবে। তাহলে দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর সঙ্গেও একইভাবে ইলেকট্রন জোড় গঠন করবে এবং ইলেকট্রন জোড় গঠন করার পরে দেখো দ্বিতীয় হাইড্রোজেনটির ইলেকট্রন সংখ্যা হলো 2, অর্থাৎ এইটিও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল, কিন্তু কার্বনের ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো 2, 6, অর্থাৎ এখনো দুটি ইলেকট্রনের প্রয়োজন। তাই আবার আরেকটি হাইড্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধন গঠন করবে, অর্থাৎ একটি ইলেকট্রন জোড় গঠন করবে। এবার দেখো তৃতীয় ইলেকট্রন জোড়টি গঠন করার পরে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 2, অর্থাৎ এই হাইড্রোজেনটিও হিলিয়ামের কাঠামো পেল। এবার দেখো কার্বনে কটি ইলেকট্রন হলো। বাইরের কক্ষপথে কার্বনের হলো 7টি, অর্থাৎ 2, 7, কিন্তু হতে হবে 2, 8। সুতরাং কার্বন আরেকটি ইলেকট্রন জোড় হাইড্রোজেনের সঙ্গে গঠন করবে। তাহলে আরেকটি হাইড্রোজেন নিয়ে চতুর্থ ইলেকট্রন জোড়টি গঠন করা হলো। এবার দেখা গেল যে চতুর্থ যে হাইড্রোজেন তার ইলেকট্রন বিন্যাস হলো 2, এটিও হিলিয়ামের কাঠামো পেল। এবার কার্বনের দেখো মোট কটি বাইরের কক্ষপথে ইলেকট্রন হলো। 2, 4, 6, 8, অর্থাৎ কার্বনের ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 2, 8, যা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো। তাহলে একটি কার্বনের সঙ্গে 4টি হাইড্রোজেন 4টি ইলেকট্রন জোড় গঠন করলো। ইলেকট্রন জোড়গুলিকে সংক্ষেপে যেভাবে রেখার মাধ্যমে দেখানো হয় সেইভাবে দেখানো হলো। তাহলে কার্বন 4টি সমযোজী এক বন্ধন গঠন করলো, সুতরাং কার্বনের সমযোজ্যতা 4 এবং প্রত্যেকটা হাইড্রোজেন একটি সমযোজী এক বন্ধন গঠন করেছে, তাই হাইড্রোজেনের সমযোজ্যতা 1। কিন্তু একটি কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, তাই এর সংকেত হবে CH4। মিথেন অণুর বাস্তবিক গঠন কিন্তু এরকম সমতলিক নয়, অনেকটা চতুস্তলকীয়। আরও ভালোভাবে মিথেন অণুর গঠন বুঝতে গেলে
উপরের লিঙ্ক ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। মিথেন অণুতে কার্বনের এক বন্ধন ছিল। এবার কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত একটি অণুর আমরা গঠন করব। অণুটি হলো ইথিলিন। তাহলে ইথিলিনে যেহেতু দুটি কার্বন থাকে, তাই দুটি কার্বন পরমাণু নেওয়া হলো। কার্বন পরমাণুর অবস্থান 6 নম্বরে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস 2-4। তাই সি লিখে 4টে ডট দিয়ে ইলেকট্রনকে বোঝানো হলো। একইভাবে প্লাস দিয়ে আরেকটি সি লিখে 4টে ইলেকট্রনকে দেখানো হলো। যেহেতু কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন ঘটবে, অর্থাৎ দুটি ইলেকট্রন জোড় ঘটাও, তাহলে দুটি ইলেকট্রন জোড় করার ফলে এবার দেখে নেওয়া যাক প্রতিটি কার্বন পরমাণুতে কটি ইলেকট্রন আছে। তাহলে প্রথম কার্বন পরমাণুটাকে লক্ষ্য করে দেখো কটি ইলেকট্রন হলো। ইলেকট্রন জোড়ে রয়েছে 4টি আর দুটো পরে রয়েছে 6টি। তাহলে প্রতিটি কার্বন পরমাণুতে বাইরের কক্ষপথে 6টি করে ইলেকট্রন হলো, অর্থাৎ বর্তমান ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 2-6। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেতে গেলে 2-8 হতে হবে, অর্থাৎ আরও 2টি করে ইলেকট্রন লাগবে। তাই প্রথম কার্বন পরমাণুটি আরেকটি ইলেকট্রন জোড় একটি হাইড্রোজেনের সঙ্গে করবে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে একটি ইলেকট্রন জোড় করলে এবার গুণে দেখো কার্বন পরমাণু কটি ইলেকট্রন হলো। 4, 2, 6, 1 7টা। তাহলে কার্বন পরমাণুর 7টি ইলেকট্রন হলো বাইরের কক্ষপথে। আরেকটি ইলেকট্রন নিতে পারলেই এই প্রথম কার্বন পরমাণুটি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পাবে। তাহলে হাইড্রোজেন পরমাণুটির যেহেতু 2টি ইলেকট্রন হয়ে গেল, তাই হাইড্রোজেন পরমাণুটি কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। কার্বন পরমাণুটিকে যেহেতু আরেকটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাই প্রথম কার্বন পরমাণুটি আরেকটি হাইড্রোজেনের সঙ্গে আরেকটি ইলেকট্রন জোড় গঠন করবে। এবার দেখো হাইড্রোজেন পরমাণুটির 2টি ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণুটিও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। এবার কার্বন পরমাণুটিকে খেয়াল করে দেখো প্রথম কার্বন পরমাণুটিকে যে কটি ইলেকট্রন বাইরের কক্ষে হলো। 4 আর 2, 6 দিয়ে 8। তাহলে কার্বন পরমাণুটি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেল। একইভাবে দ্বিতীয় কার্বন পরমাণুটির সঙ্গে দুটি হাইড্রোজেনের 2টি ইলেকট্রন জোড় ঘটানো হলো। তাহলে দ্বিতীয় কার্বন পরমাণুটিও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেল এবং একইভাবে তৃতীয় এবং চতুর্থ হাইড্রোজেনটিও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। একটি কার্বন পরমাণু মোট 4টি ইলেকট্রন জোড় গঠন করলো। তাহলে ইলেকট্রন জোড়কে রেখার মাধ্যমে এইভাবে দেখাও। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করেছে এবং কার্বন হাইড্রোজেন এক বন্ধন তৈরি করেছে। তাহলে কার্বনের মোট 4টে বন্ধন হয়েছে, একটি দ্বিবন্ধন আর 2টি এক বন্ধন। তাই কার্বনের যোজ্যতা হবে 4। প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু কার্বনের সঙ্গে একটি এক বন্ধন গঠন করেছে, তাই হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। যেহেতু 2টি কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিলিন অণু গঠিত হয়েছে, তাই ইথিলিন অণুর সংকেত হবে C2H4। এবার এসো কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত একটি অণুর গঠন করি। অণুটির নাম এসিটিলিন। তাহলে দুটো কার্বন পরমাণু পূর্বের মতো নেওয়া হোক এবং কার্বনের যেহেতু বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন, তাই সি লিখে 4টে ডট দেওয়া হলো। একইভাবে প্লাস সি লিখে 4টে ডট দেওয়া হলো। যেহেতু এসিটিলিনে কার্বন কার্বনের মধ্যে 3টি ইলেকট্রন জোড় বা ত্রিবন্ধন গঠিত হয়, তাই 3টে ইলেকট্রন জোড় গঠন করা হলো। এবার দেখে নেওয়া যাক যে কার্বন পরমাণুতে, অর্থাৎ প্রতিটি কার্বন পরমাণুতে মোট কটি ইলেকট্রন হলো। তাহলে ত্রিবন্ধন থেকে এলো 6টি ইলেকট্রন আর পরে রইল 1টি ইলেকট্রন, অর্থাৎ প্রতিটি কার্বন পরমাণুতে এখন বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে আরেকটি ইলেকট্রন ফেলেই প্রতিটি কার্বন পরমাণু
নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পাবে। তাই আরেকটি ইলেকট্রন জোড় গঠন করার জন্য প্রত্যেকটি কার্বন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুকে টেনে নেবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যখন একটা ইলেকট্রন জোড় গঠন করবে তখন কার্বন পরমাণু অষ্টক পূর্তি করবে। তাহলে উভয় কার্বন পরমাণুর সঙ্গে একটি করে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন জোড় গঠন করা হোক। এবার দেখে নেওয়া যাক যে কার্বন এবং হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেল কিনা। তাহলে প্রথম যে হাইড্রোজেন, তার ইলেকট্রন সংখ্যা 2 হলো, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো পেল। একইভাবে দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুটিও হিলিয়ামের কাঠামো পেয়েছে। এবার প্রথম কার্বন পরমাণুটির ইলেকট্রন গোনা যাক। বন্ধনী থেকে এলো 6টি, অর্থাৎ ত্রিবন্ধন থেকে 6টি ইলেকট্রন এলো এবং হাইড্রোজেনের বন্ধনী থেকে এলো 2টি, তাহলে 8টি। তাহলে প্রতিটি কার্বন পরমাণুর বাইরের কক্ষপথ এখন ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো 8, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হলো 2-8। তাহলে প্রত্যেকটা কার্বন পরমাণুই তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেল। সুতরাং এরা এবার যুক্ত হয়ে যৌগ গঠন করবে। তাহলে কার্বন কার্বনের মধ্যে যেহেতু ত্রিবন্ধন তৈরি হয়েছে বা 3টি ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, তাহলে 3টি রেখার মাধ্যমে এটিকে দেখানো হলো এবং হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধন তৈরি হয়েছে, একটি রেখার মাধ্যমে একে দেখানো হলো। কার্বন আরেকটি কার্বনের সঙ্গে 3টে ইলেকট্রন জোড় গঠন করেছে এবং হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রন জোড় গঠন করেছে। তাহলে 4টে ইলেকট্রন জোড় গঠন করছে বলে কার্বনের যোজ্যতা হলো 4। হাইড্রোজেন যেমন একটা কার্বনের সঙ্গে একটা বন্ধনী গঠন করেছে, তাই হাইড্রোজেনের সমযোজ্যতা 1। যেহেতু এই যৌগটির গঠনে 2টি কার্বন পরমাণু এবং 2টি হাইড্রোজেন পরমাণু লেগেছে, তাই এসিটিলিনের সংকেত হবে C2H2। এবার আসবো আমরা কার্বন ডাইঅক্সাইড অণুতে, অর্থাৎ CO2 অণুর গঠন কিভাবে হয় আমরা সহজে এবার দেখব। তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেন থাকে, তাই প্রথমে অক্সিজেন পরমাণু নাও। অক্সিজেন পরমাণু যেহেতু 8 নম্বরে, তাই এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-6। বাইরের কক্ষপথে 6টি ইলেকট্রন, তাই ও লিখে বাইরে 6টি ডট দাও, প্লাস দিয়ে সি লেখো। কার্বন রয়েছে 6 নম্বরে, ইলেকট্রন বিন্যাস 2-4। বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, তাই সি এর চারপাশে 4টি ডট দাও। এবার কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2-4 থেকে 2-8 হবে এবং অক্সিজেন পরমাণু 2-6 থেকে 2-8 হবে। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্য কার্বন এবং অক্সিজেন পরমাণু প্রথমে একটি ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে একটি ইলেকট্রন জোড় গঠন করার পর অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা এবার গুণে দেখো কটা হলো, 2-7। আর কার্বন পরমাণুর হলো 2-5। তাহলে অক্সিজেন পরমাণুকে এখনো আরেকটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পাবে। তাই কার্বন পরমাণুর সঙ্গে অক্সিজেন পরমাণুর একটি করে ইলেকট্রন আরেকটি ইলেকট্রন জোড় গঠন করবে। এবার দেখো দ্বিতীয় ইলেকট্রন জোড় গঠন করার পরে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 8টি, অর্থাৎ অক্সিজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো পেল। কার্বন পরমাণুটির তাহলে ইলেকট্রন বিন্যাস হলো 2-6। তাহলে আরও 2টি ইলেকট্রন কার্বন পরমাণুকে গ্রহণ করতে হবে, তাই আরেকটি অক্সিজেন পরমাণুর সঙ্গে একইভাবে একটি ইলেকট্রন জোড় গঠন করবে। এবার তৃতীয় ইলেকট্রন জোড় গঠনের পরে কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো 2-7 এবং অক্সিজেন পরমাণুটিরও ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো 2-7, অর্থাৎ উভয়কে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেতে গেলে আরেকটি করে ইলেকট্রন লাগবে। তাই উভয় পরমাণু একটা করে ইলেকট্রন দিয়ে চতুর্থ ইলেকট্রন জোড়টি গঠন করবে। এবার দেখো কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণু উভয়েরই বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো 8টি, অর্থাৎ কার্বন এবং অক্সিজেন উভয়ই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস
নিয়নের কাঠামো পেল। তাহলে কার্বন পরমাণু অক্সিজেন পরমাণুর সঙ্গে দুটি দ্বিবন্ধন এখানে গঠন করলো। যেহেতু একটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইডের অণু গঠন করলো, তাই এর সংকেত হবে CO2। সমযোজী বন্ধন এই চ্যাপ্টারের বেশিরভাগ অংশই আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা একটু সহজ ট্রিক্সে আসব, যে কোন পরমাণু কটা ইলেকট্রন জোড় গঠন করবে এইটা যাতে সহজে বোঝা যায়। তাহলে প্রথমেই আসবো হাইড্রোজেন পরমাণুতে। দেখো হাইড্রোজেন পরমাণু যত জায়গায় ইলেকট্রন জোড় গঠন করেছে, লক্ষ্য করে দেখো একটি ইলেকট্রন জোড় গঠন করেছে। এর কারণ হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে এবং কক্ষপথ ভরতে আর একটা ইলেকট্রনের প্রয়োজন। তাহলে কোনো পরমাণুর বাইরের কক্ষপথ পরিপূর্ণ করতে আর যে কটা ইলেকট্রন লাগবে সেই কটা ইলেকট্রন জোড় সেই পরমাণু গঠন করবে। তাহলে হাইড্রোজেনের কে কক্ষপথ পরিপূর্ণ করার জন্য আর একটা ইলেকট্রনের প্রয়োজন। সেই কারণের জন্য হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন জোড় প্রত্যেক জায়গায় গঠন করেছে। একইভাবে আমরা যদি অক্সিজেন পরমাণুর কথা ভাবি, যে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,6, অর্থাৎ বাইরের কক্ষপথ পরিপূর্ণ করতে গেলে আরও দুটি ইলেকট্রনের প্রয়োজন। তাই অক্সিজেন পরমাণু যেখানেই থাকুক না কেন দুটি ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে দুটি এক বন্ধনও গঠন করতে পারে অথবা একটি দ্বিবন্ধনও গঠন করতে পারে, কারণ একটি দ্বিবন্ধনের মধ্যেই দুটি ইলেকট্রন জোড় থাকে। এবার আসি নাইট্রোজেন পরমাণুতে। তাহলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,5, অর্থাৎ নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষপথটি পরিপূর্ণ করতে গেলে 2,8 হতে হবে, অর্থাৎ আরও তিনটি ইলেকট্রনের দরকার। যেহেতু বাইরের কক্ষপথ পরিপূর্ণ করতে নাইট্রোজেনের আরও তিনটি ইলেকট্রনের দরকার, তাই নাইট্রোজেন তিনটি ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে খেয়াল করে দেখো নাইট্রোজেনের যে অণু N2তে কিন্তু নাইট্রোজেন তিনটি ইলেকট্রন জোড় গঠন করেছে। এবার আসছে কার্বন পরমাণুতে। কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,4। তাহলে বাইরের কক্ষপথ পরিপূর্ণ করতে গেলে ওকে আরো 4টে ইলেকট্রন নিতে হবে। যেহেতু বাইরের কক্ষপথ পরিপূর্ণ করতে 4টে ইলেকট্রনের দরকার, তাই কার্বন পরমাণু 4টে ইলেকট্রন জোড় গঠন করবে। 4টে এক বন্ধন করতে পারে অথবা দুটো দ্বিবন্ধনও করতে পারে। তাহলে এই ট্রিক্সটি যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু অতি সহজেই আমরা মনে রাখতে পারবো যে কোন পরমাণুর সঙ্গে কটি ইলেকট্রন জোড় গঠন করবে। এই প্রসঙ্গে একটু মনে রাখবে, কোনো পরমাণু যে কটি ইলেকট্রন জোড় গঠন করবে সেইটাই হবে তার যোজ্যতা। যেমন জলের গঠন করতে গিয়ে অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন জোড় গঠন করে, তাই অক্সিজেনের যোজ্যতা 2। আবার মনে করো অ্যামোনিয়া অণুর গঠন করতে গিয়ে নাইট্রোজেন পরমাণু 3টি ইলেকট্রন জোড় গঠন করে, তাই নাইট্রোজেনের যোজ্যতাও হলো 3। মিথেন অণুর গঠনে কার্বন পরমাণু 4টে ইলেকট্রন জোড় গঠন করে, তাই কার্বনের যোজ্যতাও 4। আরেকটি বিষয় একটু লক্ষ্য করবে, কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা যে কটা থাকে, ইলেকট্রন জোড় গঠন করার পরেও সেই সংখ্যা কিন্তু একই থাকে। যেমন মনে করো অ্যাসিটিলিন অণু। তাহলে অ্যাসিটিলিনে কার্বন এবং হাইড্রোজেনের পূর্বের ইলেকট্রন সংখ্যা ছিল 4টি এবং হাইড্রোজেনের 1টি। যখন ইলেকট্রন জোড় গঠিত হলো তখনও খেয়াল করে দেখো যে একটা কার্বন পরমাণুর 4টি ইলেকট্রন আছে এবং হাইড্রোজেনের 1টি ইলেকট্রন আছে। শুধুমাত্র যখন ইলেকট্রন জোড় গঠিত হয়ে যাচ্ছে, ইলেকট্রনগুলোকে একটু সাজিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু মোট ইলেকট্রনের সংখ্যা পূর্বের মতোই থাকবে। আয়নীয় ও সমযোজী বন্ধন নিয়ে মোটামুটি আলোচনা হলো। আমি যথাসাধ্য চেষ্টা করেছি বিষয়বস্তুকে সহজবোধ্য করার। এরপরেও কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। পরবর্তী বিষয় তড়িৎ বিশ্লেষণ নিয়ে কয়েকদিন পরেই উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থাকো,
মন দিয়ে ভিডিওগুলি দেখে বোঝার চেষ্টা করো।